হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকালের টেক নিউজ এপিসোডে আমি OnePlus NORD 2 কথাটা বলেছিলাম। OnePlus NORD 2 এই কয়েকদিন আগে ভারতের বাজারে লঞ্চ করলো। ওই ফোনটা বাস্ট করে গেছিল, হ্যাঁ বিস্ফোরণ করেছিল। যদিও কোনো রকম অঘটনের খবর নেই, তবে যার ব্যাগে বাস্ট করেছিল তিনি ট্রমায় ছিলেন। এটাও বলেছিলাম যে OnePlus খুব তাড়াতাড়ি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেবে, সেখানে কি ঘটেছে, OnePlus এটার পেছনে কতটা দায়ী, সমস্ত কিছু বলে দেবে। আজকে OnePlus-এর সেই অফিসিয়াল স্টেটমেন্ট সামনে চলে এসেছে। OnePlus-এর বক্তব্য, এই ফোনটাতে কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল না, কোনো রকম এক্সটার্নাল ফোর্সের দ্বারা এই ফোনটা বাস্ট করে গেছিল। কিন্তু এই কথাটাই যদি সত্যি হয়, তাহলে OnePlus-এর উচিত ওই কাস্টমারের এগেনস্টে কেস করা। OnePlus কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো রকম কেস লঞ্চ করায়নি। তো সেক্ষেত্রে OnePlus-এর এই অফিসিয়াল স্টেটমেন্ট কতটা যুক্তিসঙ্গত, আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই ধরনের আরও আকর্ষণীয় খবর রয়েছে রেডমির তরফ থেকে, একদম মার্কাটারি কিছু খবর রয়েছে, অবশ্যই টেক নিউজের মূল পর্বে পড়বো। তার আগে একটা ছোট্ট ইন্টিমেশন দিয়ে দিই, ভিডিও ভালো লাগছে তো লাইক কেন করছেন না, অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এবং আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে চলে আসতে পারেন, সেখানে কিন্তু ডেইলি আপডেটগুলো সবার আগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কিছু আনকাট মোমেন্টও থাকছে। অর্থাৎ চলে আসুন, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে চলুন মূল এপিসোডে চলে যাই। NORD 2 কে দিয়ে যখন শুরু করলাম, তখন OnePlus-এর তরফ থেকে আরও একটা খারাপ খবর রয়েছে। বিতর্ক যেন OnePlus NORD 2 এর পিছনই ছাড়ছে না। OnePlus NORD 2 এই ফোনটাতে আমরা অক্সিজেন ওএস পেয়েছিলাম, বলতে পারেন একটা মিশ্র ওএস, যেখানে অক্সিজেন ওএস এবং কালার ওএসের একটা মিশ্রণ আমরা পেয়েছি। OnePlus কিন্তু লঞ্চের আগেই বলে দিয়েছিল, আমরা অক্সিজেন ওএসকে যতটা স্টেবল ভাবতাম, OnePlus NORD 2 এর যে অপারেটিং সিস্টেমটা দেওয়া হয়েছে ততটা নাকি স্টেবল নয়। এখনো পর্যন্ত ফোনটার টেস্টিং কিন্তু আমাদের চলছে, খুব তাড়াতাড়ি আনবক্সিং এবং রিভিউ আপনাদের জন্য আসবে, তখন সত্যতা আপনাদের সামনে তুলে ধরবো। এই NORD 2 এর যে অপারেটিং সিস্টেম, সেখানে নাকি বেশ কিছু বাগস দেখা যাচ্ছে। অলরেডি বিভিন্ন ইউজার কিন্তু টুইটারে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ইউজার এক্সপিরিয়েন্স অনেকটাই খারাপ, ইউজার এক্সপিরিয়েন্সে বেশ কিছু ল্যাগ দেখা যাচ্ছে, এছাড়াও এই ধরনের বেশ কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তো দেখা যাক OnePlus NORD 2 কতটা দাঁড়াবে, আপনাদের কতটা আগ্রহ আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর আমরা কথা বলবো iQoo কে নিয়ে। বেশ কিছুদিন আগে টেক নিউজে আমি বলেছিলাম iQoo কিন্তু 8 সিরিজের ওপর কাজ করছে, সেখানে দুটো ফোন থাকবে, iQoo 8 এবং iQoo 8 Pro। এবং বলা হচ্ছে iQoo 8 সিরিজে নাকি আমরা ডিসপ্লের ওপর যথেষ্ট উন্নতি দেখতে পাবো। iQoo 8 সিরিজের চায়নার বাজারে লঞ্চের সামনে চলে এসছে, বলা হচ্ছে 17ই আগস্ট চায়নার বাজারে দুটো ফোনই লঞ্চ করবে। এবং এটাও সত্যি হতে পারে, সেপ্টেম্বর মাস নাগাদ ভারতবর্ষের বাজারে আমরা এই দুটো ফোনকে দেখতে পেলেও পেতে পারি। কিন্তু বাংলাদেশের বাজারে কবে যাবে, আদৌ যাবে কিনা এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। iQoo 7 আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু এখনো অ্যাভেলেবেল হয়নি, সো অপেক্ষা করতেই হবে। এরপরে Xiaomiর তরফ থেকে বেশ কিছু তুলকালাম খবর রয়েছে, তবে সব থেকে প্রথমে বলবো Xiaomi অবশেষে 1 নম্বর জায়গাটা ছিনিয়ে নিল স্যামসাং এর কাছ থেকে। এতদিন পর্যন্ত ইউরোপের বাজারে স্মার্টফোন সেক্টরে একদম টপ লেভেলে স্যামসাং ছিল, অবশেষে ওই 1 নম্বর জায়গাটা ছিনিয়ে নিয়ে এখন সেখানে বিরাজ করছে Xiaomi। হ্যাঁ, আর স্যামসাং এখানে 2 নম্বরে নেমে এসেছে। এই গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত পার্সেন্টেজে স্যামসাং বা Xiaomi এগিয়ে আছে। এছাড়াও পরবর্তীতে অ্যাপেল রয়েছে, ভিভো রয়েছে, সো অবশ্যই Xiaomiর জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। অবশেষে ভারতবর্ষের বাজারে সর্বপ্রথম রেডমি তাদের দুটো ল্যাপটপ লঞ্চ করলো, RedmiBook Pro এবং RedmiBook ই-লার্নিং এডিশন। খুবই ভালো প্রাইস পয়েন্ট লেগেছে আমার, যেটা RedmiBook Pro 49,999 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে দাম রাখা হয়েছে, বাংলাদেশে গেলে 60 থেকে 65,000 টাকার আশেপাশে। কোর i5 প্রসেসর রয়েছে, 11th জেনারেশনের, NVMe 512GB SSD আছে, অবশ্যই খুবই ফাস্টার এটা। এবং এই ল্যাপটপে আপনি মডারেট গেমিং থেকে আরম্ভ করে ভিডিও এডিটিং সমস্ত কিছুই করতে পারবেন। এছাড়াও যাদের এই বাজেটের ল্যাপটপগুলো পছন্দ হয়নি, তারা একটু কম বাজেটে যে ই-লার্নিং এডিশন সেটা কিনতে পারেন, সেটার দাম রাখা হয়েছে 41,999 টাকা। সেখানে কোর i3 প্রসেসর রয়েছে এবং সেখানে SSD আছে, সেখানে কিন্তু NVMe SSD নেই। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটা নিয়ে কখনো পরে আলোচনা করা যাবে। অবশ্যই এই দুটো ল্যাপটপ আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। গতকালই বলছিলাম Mi 11 Lite-এর 4G ভার্সনটাকে রিপ্লেস করে Mi 11 Lite-এর 5G ভার্সন খুব তাড়াতাড়ি Xiaomi লঞ্চ করবে। প্রথমে হয়তো এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশেও পরবর্তীতে পৌঁছে যাবে। আজকে এই ফোনটার মডেল নাম্বার সামনে এলো, Mi 11 Lite NE। এটা নিও এডিশন হবে না নিউ এডিশন হবে এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, তবে বলা হচ্ছে এই মাসের শেষের দিকে এই ফোনটা ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ করা যাবে এবং কানাঘুষা শোনা যাচ্ছে এটা BIS সার্টিফিকেশন সেকশনেও নাকি পাওয়া গেছে। তো দেখা যাক, এর ব্যাপারে কোনো কনফার্মেশন পেলে অবশ্যই সবার আগে জানিয়ে দেব। এরপর বাংলাদেশের বন্ধুদের জন্য একদম কামাল করা একটা খবর হচ্ছে, পোকোর তরফ থেকে Poco M3 Pro কিছুদিন আগে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করেছিল 5G ফোন, এবং বলা চলে যে কম প্রাইস পয়েন্টে একটা 5G ফোন। সেই ফোনটা এবার বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। বাংলাদেশের যিনি পোকোর হেড আছেন জিয়াউদ্দিন সাহেব, তিনি কিন্তু অলরেডি
অলরেডি এটাকে টিজ করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ আর 7 দিন বা 10 দিনের মধ্যে এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করছে এবং 20,000 টাকার আশেপাশের প্রাইস পয়েন্টে কিন্তু এটা লঞ্চ হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। দেখা যাক, এই ফোনটার রিভিউ আনার খুব চেষ্টা করছি। এরপরে গুগলের ফোনগুলোকে নিয়ে কথা না বললে না খুব অন্যায় করা হবে। অবশেষে অফিসিয়ালি কিন্তু কনফার্ম হয়ে গেল গুগল পিক্সেল 6 এবং পিক্সেল 6 প্রো। একটা ভালো খবর রয়েছে, একটা খারাপ খবর রয়েছে। কোনটা আগে শুনবেন? ভালো খবরটাই আগে দিয়ে দিই। টুইটারে অবশেষে গুগল কিন্তু অফিসিয়ালি এই ফোনগুলোর কি স্পেসিফিকেশন থাকছে সমস্তটা কনফার্ম করে দিয়েছে। এমনকি ফার্স্ট লুকও সামনে চলে এসেছে। এটা কিন্তু অফিসিয়াল ফার্স্ট লুক, খুবই সুন্দর দেখতে লাগছে। ডিজাইন তো একদম আনকোড়া। অবশ্যই গুগল যে একটা নতুন ইনোভেশন আনছে বলা চলে। গুগল পিক্সেল 6 এই ফোনটায় থাকবে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে, একটা ওয়াইড অ্যাঙ্গেল, একটা মেন সেন্সার, 5 হোল ক্যামেরা থাকছে ফ্রন্টে এবং গুগলের নিজস্ব চিপসেট থাকছে টেনসর এসওসি। এই টেনসর কত ভালোভাবে কাজ করবে সেটা তো এখনো জানা যায়নি, সেটা তো বেশ কিছু পরীক্ষার পরেই জানা যাবে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, অ্যান্ড্রয়েড 12 থাকছে। এছাড়াও গুগল পিক্সেল 6 প্রো যে ফোনটায় সেখানে কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, কিউএইচডি প্লাস ডিসপ্লে থাকবে এবং সেটা কিন্তু কার্ভ ডিসপ্লে থাকছে। এর সঙ্গে সঙ্গে সেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, মেন সেন্সার, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 4x অপটিক্যাল জুম। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে। এখানেও কিন্তু ওই টেনসর যে চিপসেট সেটাই ইউজ করা হচ্ছে। এছাড়াও এখানে একটা সিকিউরিটি চিপ এক্সট্রা ইনক্লুড করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে টাইটান M2। আমরা যেমন স্যামসাংয়ের নক্স সিকিউরিটি পাই, এই ধরনের সিকিউরিটি সিস্টেম কিন্তু এখানে কাজ করবে। এর সঙ্গে সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, খুবই ভালো কথা। এই ফোনগুলো কিন্তু এবার অ্যাপেলের ফ্ল্যাগশিপ এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপের সঙ্গে টেক্কা নিতে পারে। কিন্তু আরও একটা খারাপ খবর রয়েছে, এই ফোনগুলো গ্লোবালি 8টা দেশে লঞ্চ করানো হবে। এই ফোনগুলো ভারতবর্ষ বা বাংলাদেশের বাজারে অফিসিয়াল কেন আনঅফিসিয়ালভাবেও পৌঁছবে না। অর্থাৎ এই ফোনগুলো হাতে নিয়ে দেখার সৌভাগ্য আমাদের হবে না। কি বলবেন? গুগলের কথা যখন বলেই দিলাম তখন অ্যান্ড্রয়েড 12 একটা ছোট্ট আপডেট নিয়ে কথা বলে দিই। অ্যান্ড্রয়েড 12 কি অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি, কি কি ডেটা আমরা সার্ফিং করছি, তার কোনো তথ্যই কিন্তু গুগল এবার অ্যাপ ডেভেলপারদের সাথে শেয়ার করবে না। অর্থাৎ আমাদের ডেটা আরও সুরক্ষিত থাকবে গুগলের কাছে। হ্যাঁ, এই স্টেপটা গুগলকে নিতেই হতো, কারণ অলরেডি অ্যাপেল কিন্তু এটা নিয়ে নিয়েছে। সো দেখা যাক এখন ফেসবুক, ইনস্টাগ্রামের মতো কোম্পানি কিভাবে আমাদেরকে ওই ধরনের অ্যাড টার্গেট করে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করে। এই দুটো যুদ্ধ দেখার জন্য কিন্তু আমাদের অপেক্ষা থাকবে। এরপরে আমরা সোজা চলে আসবো রিয়েলমির কাছে। রিয়েলমির যে ট্যাবলেট সেটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে কথাবার্তা চলছে। আজকে শোনা যাচ্ছে রিয়েলমির ট্যাবলেটে আমরা এস পেনের সাপোর্ট পাবো। হ্যাঁ, স্যামসাংয়ের যেমন এস পেনের সাপোর্ট, রিয়েলমি হয়তো এই পেনটার অন্য কোনো নাম দেবে। তবে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে রিয়েলমির ট্যাবলেটের ভেতরেই একটা অন্দরমহল থাকবে যেখানে আপনি এস পেনটাকে গুজে রাখতে পারবেন, অর্থাৎ হারিয়ে যাওয়ার ভয় নেই। এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। এছাড়াও রিয়েলমির তরফ থেকে আরও একটা ফোন আসার কথা রয়েছে, Realme RMX 3381 অলরেডি টিনা সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছিল। এই ফোনটার খবর আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 চিপসেট থাকবে। এখন শোনা যাচ্ছে এটা Realme V সিরিজের আন্ডারে কোনো ফোন হবে যেটা চায়নার বাজারে লঞ্চ করবে। ইন্ডিয়ার বাজারে হয়তো V সিরিজের ফোন লঞ্চ করছে না, সেটা হয়তো রিব্র্যান্ডেডভাবে অন্য কোনো নাম নিয়ে লঞ্চ করবে। দেখা যাক, চায়নার বাজারে হয়তো আগামী সপ্তাহে এই ফোনটা লঞ্চ করছে। Realme আজকে অফিসিয়ালি লঞ্চ করে দিল MagDart চার্জিং সাপোর্ট। একটা 50 ওয়াটের, একটা 15 ওয়াটের। 15 ওয়াটেরটা যথেষ্ট স্লিম, এটা আপনি পকেটেই রাখতে পারেন এবং এটা যথেষ্ট হ্যান্ডি। 50 ওয়াটেরটা বেশ কিছুটা মোটা, অর্থাৎ আপনার ব্যাটারি ক্যাপাসিটি আপনার প্রয়োজন অনুসারে কিন্তু এটা আপনি চুজ করতে পারবেন। Realme GT যে ফোনটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার কথা ছিল, দেওয়ালির আগে হয়তো লঞ্চ করবে। তো দেখা যাক, ওই ফোনটায় আমরা কিন্তু এই MagDart চার্জিংয়ের সাপোর্ট পাবো এবং পরবর্তীতে Realme যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আসবে সেই ফোনেও MagDart চার্জিং ফ্যাসিলিটি হয়তো আমরা পাবো। দেখা যাক। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। 11 তারিখ স্যামসাংয়ের লঞ্চ ইভেন্ট, এই কথা আর আপনাদের বলে দিতে হবে না। এটা নিয়ে সবাই কিন্তু আমরা এক্সাইটেড, সারা বিশ্ব এক্সাইটেড। স্যামসাং ফোল্ডিং ফোন লঞ্চ করছে, কিন্তু ফোল্ডিং ফোনের পাশাপাশি তারা একটা ফোল্ডিং ট্যাবলেটের উপর কাজ করছে। গিজমো চাইনার লেটেস্ট রিপোর্ট থেকে কিন্তু আমরা এই খবরটা দেখতে পেয়েছি এবং স্যামসাংয়ের একটা পেটেন্টও সামনে চলে এসেছে। অর্থাৎ আগামী দিনে আমরা স্যামসাংয়ের তরফ থেকে ফোল্ডিং ট্যাবলেট দেখতে পাবো। তো দেখা যাক, এটার জন্য আমাদের অপেক্ষা থাকবে। এরপরে আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। ভিভোর তরফ থেকে আরও একটা ইন্টারেস্টিং পেটেন্ট সামনে এসেছে। ভিভোর এটা একটা স্মার্টফোনের পেটেন্ট, যে পেটেন্টটা দেখতে অনেকটা ওই আইপডের মতো। আমরা গান শুনতাম এককালে, হ্যাঁ এই ধরনের পেটেন্ট। তো দেখা যাক, এটা হয়তো মিউজিক লাভারদের জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি অফার করবে। আদৌ এটা লঞ্চ হবে না কোনো রকম শোকেস ফোন হবে এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, তবে ভিভো এটার উপর কাজ করছে। ফোল্ডিং ফোনের কথা যখন উঠলোই তখন বলে দিই, অ্যাপেলের অনেক অনুরাগী আছেন যারা হয়তো অ্যাপেলের ফোল্ডিং ফোন কিনবেন বলে ভাবছেন। তাহলে আপনাদের বেশি দিন ওয়েট করতে হবে না, অ্যাপেল খুব তাড়াতাড়ি একটা ফোল্ডিং ফোন লঞ্চ করবে। হ্যাঁ, আপনাকে মাত্র 2 থেকে 3 বছর ওয়েট করতে হবে। কি
কি ঘাবড়ে গেলেন? আরে অ্যাপেল এখনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারেনি, তো সেক্ষেত্রে কি করে অ্যাপেল এত তাড়াতাড়ি ফোল্ডিং ফোন আনবে বলুন তো? সো বন্ধুরা, আজকের টেক আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই কথার উত্তর কিন্তু ওই লাইক বাটনে প্রেস করে জানিয়ে দিতে হবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, পরবর্তীতে একটাও আকর্ষণীয় ভিডিও যাতে আর আপনাদের মিস না হয়। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ফলো করতে পারেন, ডেইলি টেক আপডেট, কিছু আনকাট মোমেন্ট সব থেকে আগে দেখে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে আমাদের টুইটার হ্যান্ডেল এবং ফেসবুক পেজে ফলো করার জন্য। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু 0% গেমিং ওয়াইটি। সেপ্টেম্বর মাসে আমি একটা গেমিং পিসি নেব এবং মনিটর নেব 40,000-এর ভেতর, সঙ্গে আউটসোর্সিং করব, RGB পিসি লাগবে, সাথে মনিটর। প্লিজ ভাইয়া একটা ভিডিও চাই। অলরেডি মোটামুটি ওই মিড বাজেটে গেমিং পিসির ওপর কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি এই পিসিটা ইউজ করছি, সেই পিসির ওপরেই কিন্তু ভিডিওটা আছে। আই বাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনারা পিসি বা ল্যাপটপের রিভিউ চান কিনা সেটাও একটু জানিয়ে দেবেন, তাহলে পিসি রিভিউ আনার কিন্তু খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর্বে।